হ্যালো স্টুডেন্টস, আমি নমিতা ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাস আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ভারতবর্ষের এই যে নামকরণ হয়েছিল ভারতবর্ষ সেই সম্পর্কে। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো দেখো, প্রথমতম বলা হয়েছে যে ভারতবর্ষের নামকরণের ক্ষেত্রে যে দুটি তথ্য রয়েছে এই সম্পর্কে, অর্থাৎ দুটি মতবাদ রয়েছে যে কিভাবে ভারতবর্ষের নাম ভারতবর্ষ হয়েছে তা নিয়ে। ঠিক আছে, তো দেখো প্রথম মতবাদটি হলো যে ভরত রাজার নাম অনুসারে। ঠিক আছে, যে কথিত আছে যে প্রাচীনকালে একজন কি ছিল, বিখ্যাত রাজা ছিলেন। ঠিক আছে, বিখ্যাত ও পরাক্রমশালী রাজা ছিলেন যার নাম কি ছিল, ভরত। ঠিক আছে, তো তার নাম অনুসারে আমাদের দেশের নামকরণ কি হয়ে যায়, ভারতবর্ষ। ঠিক আছে, এছাড়াও রামায়ণ, মহাভারত এবং কি পুরাণে এই দেশকে অর্থাৎ ভারতবর্ষকে দেবভূমি বা পুণ্যভূমিও বলা হয়েছে, অর্থাৎ দেবভূমি বা পুণ্যভূমি বলে অভিহিত করা হয়েছে। এবং এই দেশের যে অধিবাসীদের কি বলা হয়েছে, ভারতের বা ভরতের সন্তান বলে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, তো এর পাশাপাশি রামায়ণ এবং মহাভারতেও আমরা কিন্তু এই নামের উল্লেখ পেয়ে থাকি যে কি একজন বিখ্যাত এবং পরাক্রমশালী রাজা যার নাম ছিল কি ভরত, তার নাম থেকেই আমাদের দেশের নামকরণ কি হয়েছে, ভারতবর্ষ। ঠিক আছে, তো এটি হলো একটি মতবাদ। এবং আরেকটি মতবাদে লক্ষ্য করা যায় যে ভরত নামটি একটি উপজাতি ছিল এবং সেখান থেকে আমাদের দেশের নামকরণ কি হয়েছে, ভারতবর্ষ। ঠিক আছে, যেমন দেখো বলা হয়েছে যে বিশিষ্ট আধুনিক ঐতিহাসিক ডক্টর রামশরণ শর্মার মতে ভরত নামক এক প্রাচীন ও প্রভাবশালী কি ছিল, আর্য উপজাতি ছিল। ঠিক আছে, তো তাদের নাম অনুসারে আমাদের দেশের নামকরণ করা হয়েছিল কি, ভারতবর্ষ। ঠিক আছে, তো প্রাচীন সাহিত্য এবং কি সংহিতায় এই দেশের জনগণকে অর্থাৎ ভারতবর্ষের জনগণকে ভরত সন্ততি নামেও অভিহিত করা হয়েছে। অর্থাৎ এই যে মতবাদটি, এর প্রমাণ আমরা পেয়ে থাকি প্রাচীন সাহিত্য এবং কি সংহিতায়। তো ভারতবর্ষের এই নামটি যে রয়েছে ভারতবর্ষ, তার উৎপত্তি সংক্রান্ত দুটি মতবাদ লক্ষ্য করা যায়। এই দুটি মতবাদ কি, একটি হলো যে ভরত নামক রাজার নাম থেকেই ভারতবর্ষ নামের উৎপত্তি হয়েছে, এবং আরেকটি মতবাদ হলো যেমন ডক্টর রামশরণ শর্মা এই মতবাদের সমর্থক, যে তারা বলেন যে না, ভরত নামের একটি উপজাতি ছিল, তাদের নামকরণ থেকেই কি হয়েছে, ভারতবর্ষের নামকরণ হয়েছে ভারতবর্ষ। ঠিক আছে, তো এই দুটি মতবাদ রয়েছে। এবারে আমরা আলোচনা করব যে ভারতবর্ষের আরেকটি নাম কি, জম্বুদ্বীপ। ঠিক আছে, এবং কি অখণ্ড ভারত। তো এই নামের উৎপত্তি কিভাবে হয়েছে। ঠিক আছে, তো দেখো জম্বুদ্বীপ সম্পর্কে বলা হয়েছে যে প্রাচীন বিশ্ব তত্ত্ববিদরা সমগ্র বিশ্বকে 7টি মহাদ্বীপে ভাগ করেছেন। ঠিক আছে, সমগ্র দ্বীপকেই বা বলা যায় যে সমগ্র বিশ্বকে তারা 7টি মহাদ্বীপে বিভক্ত করেছিলেন, যার মধ্যে অন্যতম ছিল কি, জম্বুদ্বীপ। তো এই যে জম্বুদ্বীপের অন্তর্গত একটি বিশেষ বর্ষ বা ভৌগোলিক দেশ ছিল কি, আমাদের দেশের নাম বা আমাদের দেশ ভারতবর্ষ। ঠিক আছে, তো সমগ্র বিশ্বকে প্রাচীন বিশ্ব তত্ত্ববিদরা 7টি মহাদ্বীপে ভাগ করেছিলেন, যার মধ্যে একটি দ্বীপের নাম কি ছিল, জম্বুদ্বীপ। ঠিক আছে, তো এই জম্বুদ্বীপের অন্তর্গত একটি বিশেষ বর্ষ ছিল যার নাম কি, ভারতবর্ষ। তো এই জম্বুদ্বীপের নাম বা নামের উল্লেখ আমরা কোথায় পেয়ে থাকি, তো দেখো বলা হয়েছে যে সম্রাট অশোকের ঐতিহাসিক শিলালিপি, এছাড়া প্রাচীন বৌদ্ধ গ্রন্থ সমূহ এবং কি মহাভারত ও পুরাণের পাতায় কিন্তু এই জম্বুদ্বীপের উল্লেখ পাওয়া যায়। ঠিক আছে, তো যা এই দেশের সুপ্রাচীন এবং কি সার্বভৌম ঐতিহ্যকে প্রমাণিত করে। ঠিক আছে, তো জম্বুদ্বীপে কি ছিল, আমাদের দেশ ভারতবর্ষ ছিল। তো এই জম্বুদ্বীপের উল্লেখ আমরা কোথায় পেয়ে থাকি, মহাভারত, পুরাণ এবং কি বৌদ্ধ গ্রন্থের সমূহে পেয়ে থাকি। ঠিক আছে, এছাড়াও দেখো অখণ্ড যে ভৌগোলিক সীমানা ছিল আমাদের ভারতবর্ষের, সেই সম্পর্কে বলা হয়েছে যে এখানে অর্থাৎ ভারতবর্ষ বলতে 1947 খ্রিস্টাব্দের অবিভক্ত অখণ্ড ভারত তথা কি সামগ্রিক ভারতীয় উপমহাদেশকে নির্দেশ করা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ অবিভক্ত ভারত বলতে হিন্দুস্তান বা বলা যায় যে ভারতবর্ষ এবং পাকিস্তানের যে পুরো এলাকা, এই এলাকায় কি ছিল, ভারতবর্ষ ছিল। ঠিক আছে, প্রাচীনকালে, যার তৎকালীন সুবিশাল আয়তন কি 18 লক্ষ বর্গ মাইল। ঠিক আছে, তো এই গেল ভারতবর্ষের অন্যতম একটি নাম কি, জম্বুদ্বীপ। এই জম্বুদ্বীপ নামের উল্লেখ আমরা কোথায় পেয়ে থাকি, এবং ভারতবর্ষের প্রাচীন আয়তন কত ছিল বা সীমানা বিস্তার সম্পর্কে। ঠিক আছে, এবারে আমরা আলোচনা করব সিন্ধু নদ থেকে বা বিদেশিদের দেওয়ার নামকরণ। ঠিক আছে, আমাদের ভারতবর্ষের অন্যতম প্রধান নাম সম্পর্কে। তো আমাদের দেশের
একটি প্রধান নদী রয়েছে কি সিন্ধু নদ, ঠিক আছে। তো বিদেশিদের কাছে ভারতের প্রাচীন ভৌগোলিক পরিচয় গড়ে উঠেছিল কি এই দেশের উত্তর পশ্চিমের এই যে সিন্ধু নদ রয়েছে, এই সিন্ধু নদ এবং কি তার অববাহিকাকে কেন্দ্র করে, ঠিক আছে। তো বিদেশিদের কাছে ভারতবর্ষের সীমানা কিভাবে পরিচিত ছিল, মূলত সিন্ধু নদ ও তার অববাহিকা অঞ্চল হিসেবে, ঠিক আছে। তো বিদেশিরা যখন প্রাচীনকালে বাণিজ্যের উদ্দেশ্যে ভারতবর্ষের সীমান্তে আসে, তখন তারা প্রথম এই সিন্ধু নদের অববাহিকায় কি করেছিলেন, প্রত্যক্ষ লক্ষ্য করেছিলেন এবং এই আদি ভৌগোলিক সম্পর্ক থেকেই কালানুক্রমে আধুনিক কালে হিন্দুস্তান এবং কি ইন্ডিয়া নামের উৎপত্তি হয়েছে। অর্থাৎ ভারতবর্ষের অন্যতম প্রধান দুটি নাম হলো কি হিন্দুস্তান এবং কি ইন্ডিয়া। এই দুটি নাম কিন্তু বিদেশিদের দেওয়া, ঠিক আছে। যেমন পারস্যরা এই যে সিন্ধু নদ, এই সিন্ধু নদকে এর জায়গায় তারা হ উচ্চারণ করতো, ঠিক আছে। এই সিন্ধু নদকে তারা হিন্দু বলে উচ্চারণ করতো এবং এই যে সিন্ধু নদের অববাহিকা অঞ্চল তাকে হিন্দুস্তান বলে তারা অভিহিত করেছিল এবং মধ্যযুগে এই নামটি কিন্তু যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছিল। এছাড়া গ্রিকরা যে সিন্ধু নদ তাকে ইন্ডোস বলতো এবং সেখান থেকে ভারতবর্ষের নামকরণ কি হয়েছে, ইন্ডিয়া, ঠিক আছে। তো এই দুটি নাম যে রয়েছে এটি মূলত বিদেশিদের দেওয়া। এবারে আমরা একেবারে ছোট্ট করে আজকের ক্লাসের আলোচনা করব, ঠিক আছে। যেমন দেখো, ভারতবর্ষের আদি সংস্কৃতির সম্পর্কে বলা হয়েছে যে সিন্ধু নদের নাম অনুসারে এই আদি উৎস নির্ধারিত হয়েছে, ঠিক আছে, সিন্ধু। এছাড়া দেখো বলা হয়েছে যে প্রাচীন পার্সিকরা, অর্থাৎ পার্সিকদের দেওয়ার নাম কি আমাদের ভারতবর্ষের, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম হিন্দুস্তান, যে পার্সিকরা শকে হ উচ্চারণ করতো, যার ফলে সিন্ধু হয়ে যায় কি হিন্দু এবং সেখান থেকে উৎপত্তি হয়েছে কি হিন্দুস্তান নামের, এবং এই নামটি মধ্যযুগে ভারতে কিন্তু ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিল। এছাড়া গ্রিক ও রোমানরা কি করেছিলেন, কি নাম প্রদান করেছিলেন ভারতবর্ষে, হিন্দুস্তান। যেমন হ এর উচ্চারণ বাদ দিয়ে সিন্ধুকে তারা ইন্দুস বলে অভিহিত করতো এবং যেহেতু সিন্ধু নদের অববাহিকা অঞ্চল সেহেতু ভারতবর্ষের নামকরণ হয়েছিল ইন্ডিয়া এবং এটি আধুনিক সময়কালে কিন্তু জনপ্রিয়তা লাভ করেছিল। এছাড়া আধুনিক বিশ্ব অর্থাৎ বলা হয়েছে যে ল্যাটিন ও ইংরেজির মাধ্যমে ইন্ডাস থেকে আধুনিক নামের স্থায়ী রূপায়ণ ঘটে ইন্ডিয়া বা ভারত, ঠিক আছে। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম যে ভারতবর্ষের যে নামকরণ, সেই নামকরণ নিয়ে, অর্থাৎ ভারতবর্ষের যে নামকরণ অর্থাৎ ভারতবর্ষ নামটির উৎপত্তি কিভাবে, ঠিক আছে। এই ক্ষেত্রে দুটি মতবাদ নিয়ে আমরা আলোচনা করলাম। এছাড়া জম্বুদ্বীপ সম্পর্কেও আলোচনা করলাম এবং কি হিন্দুস্তান ও ইন্ডিয়া নামের উৎপত্তি কিভাবে হয়েছে তাও নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়। তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থাকলে তোমরা কিন্তু এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করতে পারো। তো আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।